কে কেন্দ্র করে একটা বিপুল উৎসাহ এবং উদ্দীপনার মধ্যে দিয়ে মানুষ প্রায় আবেগে উচ্ছ্বাসে ভেসে গেছে। শুধু দেশ নয়, দেশের বাইরেও মানুষের উন্মাদনা, তাদের আনন্দ, তাদের স্বতঃস্ফূর্ত অভিব্যক্তি আজকে দেখতে পাচ্ছি। কিন্তু আমাদের রাজ্যে দুর্ভাগ্যজনকভাবে রাজ্যের যিনি মানুষকে ভয়মুক্ত করবার প্রতিশ্রুতি দিয়ে তিনি নির্বাচনে লড়েছিলেন পশ্চিমবঙ্গে গণতান্ত্রিক পুনঃপ্রতিষ্ঠার স্বার্থে, এবং তার বিশিষ্ট মন্ত্রী যিনি হাওড়া জেলায় দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকে আছেন, শ্রী অরূপ রায়, তার নির্বাচনী কেন্দ্র হাওড়া, ধারাবাহিকভাবে আজকে এই কেন্দ্রে একটি বিশেষ সম্প্রদায়ের, সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের মানুষ তাদের বিভিন্ন অনুষ্ঠানে আক্রমণের শিকার হচ্ছে। গত 19 তারিখ রাত্রি 8:30টার সময় ঝোলাপাড়া মসজিদ লেনের শিব মন্দির কিন্তু মানুষ ইট বৃষ্টি করলো, সেখানে গালিগালাজ চললো, স্লোগান দিল, ভীতি প্রদর্শন করল। দুর্ভাগ্যের বিষয়, পুলিশ কোনো ব্যবস্থা নিল না, কাউকে কোনো অ্যারেস্ট করা হলো। এবং গোটা হাওড়া জুড়ে যখন 22 তারিখ রাম মন্দিরের শ্রীরামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে মানুষ এটাকে উদযাপন করছে, ঠিক তার পরের দিন 17 নম্বর ওয়ার্ডে, আমাদের ওখানে দীর্ঘদিনের কাউন্সিলর আছেন, 17 নম্বর ওয়ার্ডে আমাদের বিজেপি নেতা সঞ্জয় সিংকে ফোন করে হাওড়া থানার আইসি জানিয়ে দিল যে রামের যত কাট আউট আছে সেগুলোকে এক্ষুনি ওখান থেকে খুলে ফেলতে। দেখুন, এই প্রোগ্রামটা তো কোনো বিজেপির প্রোগ্রাম নয়, শুধু বিজেপি মানুষ 22 তারিখের দিনটিকে উদযাপন করে। আগে মানুষ স্বতঃস্ফূর্তভাবে এসেছিল এবং সর্বাত্মকভাবে হাওড়া জেলায় ব্যাপক উচ্ছ্বাস ছিল সেদিন ঘটনাকে কেন্দ্র করে। তো স্বাভাবিকভাবে একদিনের মধ্যেই রামের দেশে রামের কাট আউট খুলতে হবে, তার হোর্ডিং খুলে নিতে হবে, এ ধরনের তো কোনো নির্দেশ থাকতে পারে না, এটা সম্ভব নয়। এটা মানুষের ভাবাবেগে আঘাত লাগতে পারে। 19 তারিখ পরের দিন খোলা হলো না, এবং গতকাল রাত্রি 10:10 সময় রইস আলম, কাউন্সিলরের স্বামী, তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতা অ্যালায়েন্স সানি, তার নেতৃত্বে একটি বাহিনী এলাকায় ঢুকল। তারা ব্যাপকভাবে ভাঙচুর, বিভিন্ন জায়গায় গালিগালাজ, আমাদের হোর্ডিং পোস্টার যারা এখানকার মানুষ লাগিয়েছিল সেগুলোকে ছেঁড়া, এবং তারপরে সেখানে বড় প্রতিরোধ গড়ে ওঠে। পুলিশ যায়, পুলিশ কার্যত নীরব দর্শকের ভূমিকা পালন করে। বিরিয়ানির হাঁড়ির মধ্যে করে অটোতে একদম পরিষ্কার পাথর নিয়ে আসা হয়েছে, কিছু পুলিশ জখম। আমাদের এই কর্মীরা আপনাদের সামনে বসে আছেন, সুরজ সাউ, রোহিত সরকার, রাজকুমার দাস, বিক্রম সিং, রানী সরকার, এদের প্রত্যেকেরই মাথায় কারণ 10টা 12টা করে স্পিচ হয়েছে, একজনের পা ভেঙে গেছে। এই আক্রমণের সময় পুলিশের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ হাওড়া থানার যিনি পাখিরা বলে যিনি আইসি আছেন, মানুষ বলছে স্থানীয় যে উনি ওই সময় সুস্থ ছিলেন না, তিনি ওই সময় ঠিকভাবে প্রতিহত করবার জন্য যে ভূমিকা পালন করবার দরকার তিনি করতে পারেন, সেটা শারীরিক কোনো অসুবিধা বিশেষ ধরনের ছিল। এরপরে এসিপি এবং আইসি তারা ধারাবাহিকভাবে এই ওনাকে প্ল্যাকার্ড খোলার কথা বলবার পর এসিপি আবার সঞ্জয় সিংকে ফোন করেন। তাদের বক্তব্য হচ্ছে আপনারা জিনিসপত্রগুলো খোলেন, কারণ হাওড়ার মতো 550 বছরের পুরনো একটা ঐতিহ্যবাহী শহরে, যে শহরে স্বাধীনতা আন্দোলনের সময় অহিংস এবং সহিংস আন্দোলন সমানভাবে চলেছিল, জেলায় বসে স্বামী বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণের প্রণাম মন্ত্র রচনা করেছে। আজকে একটা প্রাচীন ঐতিহ্যশালী শহরের প্রাণ কেন্দ্র হাওড়া ময়দানের নিকটস্থ অঞ্চলের যদি এটা চেহারা হয়, এইটা যদি সম্প্রীতির নমুনা হয়, তাহলে আজকে হাওড়াবাসী কোথায় যাবে, কার কাছে উত্তর চাইবে? এখানের যে অত্যন্ত দায়িত্বশীল একজন মন্ত্রী, এখন তো আবার তাদের মধ্যে কি ওই নবীন
প্রবীণের সংঘাতের মধ্যে তিনি কোন দিকে আছেন আমার জানা নেই, তবে আমি একসময় এই জেলায় থাকার কারণে একদম জন্মলগ্ন থেকে তিনি তৃণমূল কংগ্রেসে আছেন এবং তার একটা নির্বাচনী কেন্দ্র, এবং তার নির্বাচনী কেন্দ্রে 30শে মার্চ রামনবমীর দিন সেখানে পেট্রোল বোমা ফেলা, যেটা এনআইএ তদন্ত হয়েছে। পুলিশের চরম অসহযোগ, প্রমাণ্য সাক্ষীদের হস্টাইল করে দেওয়া, বিভিন্ন জায়গায় স্থানীয় মানুষকে ভীতি প্রদর্শন করা, যাতে কোনোভাবে তারা এনআইএ তদন্তের সামনে মুখ না খুলে সেই ব্যবস্থা তারা করেছে। এবং আজকে ঠিক লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তে শুধুমাত্র ব্লক ভোটের স্বার্থে তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের হাওড়া জেলার নেতৃবৃন্দ বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করবার চেষ্টা করছে। এটা কোন রাজনৈতিক দলের ভয়ে, কোন ভোট হারানোর ভয়ে, সেটা মানুষ ঠিক করবে। কিন্তু শুধুমাত্র বিভাজনের রাজনীতির কারণে এই মৌলবাদের কাছে আত্মসমর্পণ, যারা একসময় ট্রেনে আগুন লাগিয়েছিল সিএ কে করে, যারা একসময় হাওড়ায় বিভিন্ন রাস্তা অবরোধ করে প্রায় জনজীবনকে হাইওয়ে অচল করে দিয়েছিল, যাদের নিয়ে মুখ্যমন্ত্রী মিছিল করেছেন 22 তারিখে সম্প্রীতির মিছিল, সেই সম্প্রীতির সবশেষ নিদর্শন হলো এখানকার ঘটনা। পুলিশ কয়েকজন শুনলাম জখম হয়েছেন, কিন্তু পুলিশের ভূমিকা অত্যন্ত নক্কারজনক। যদি ঝোলাপাড়া মসজিদ লেনে শিব মন্দিরের উপরে আক্রমণ করে তারা সেদিন প্রতিহত করতে পারত, কাউকে অ্যারেস্ট করত, তাহলে গতকাল রাত্রে যে ঘটনা ঘটেছে সে ঘটনা ঘটে। এখানেই তারা থেমে থাকে। যখন স্থানীয় মানুষ স্বতঃস্ফূর্তভাবে প্রতিরোধ গড়ে তুলে তাদের এলাকা থেকে হটিয়ে পিছিয়ে ফিরে যাওয়ার সময় তারা বিস্তুপাড়া যে ওখানে শিব মন্দির আছে, সেই শিব মন্দিরে ঢোকে ভাঙচুর করে, সেখানে নাগদেবতার মূর্তি ছিল সেটা পর্যন্ত ভেঙে দিয়ে যায়। এখনো পর্যন্ত পুলিশ এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করেনি। আমরা চাই যে রহিস আলমকে অবিলম্বে এই মুহূর্তে পুলিশ গ্রেপ্তার করবে, কারণ সংখ্যাগুরু সম্প্রদায়ের মানুষ, হাওড়া জেলার মানুষ কতদিন এ ধরনের আক্রমণ সহ্য করবে। এর আগে একজন বিহারিকে সাজিয়ে নিয়ে আসা, একজন ছেলেকে বললো বিহারবাসী, বিহারের লোকেরা মুখ্যমন্ত্রী বলে দিলেন এখানে অস্ত্র পাঠিয়ে তারা আজকে রাম মন্দিরের গন্ডগোল লাগিয়েছে আমাদের জিটি রোডের ওপরে। আর আজকে যেখানে 17 নম্বর ওয়ার্ডে বিহারের মানুষ সেখানে বেশি থাকে, হিন্দিভাষী মানুষ থাকে বলে, তাদের বহিরাগত বলে, যেটা তৃণমূলের ভাষা, খৈনিখোর বলে, গুটকাখোর বলে, এই যে বাঙালিয়ানার রাজনীতি হচ্ছে, বিহারীদের উপরে আক্রমণ করে, শিব মন্দিরের উপর আক্রমণ করে, আমার মনে হয় পশ্চিমবঙ্গের বাঙালি সুস্থ সমাজ এদের প্রত্যাখ্যান। একদিকে যেমন ধর্মীয় মৌলবাদী দিকে কেন্দ্র করে তাদেরকে দিয়ে আক্রমণ করানো হচ্ছে, অন্যদিকে হাওড়া জেলায় যে বিপুল সংখ্যক হিন্দি ভাষাভাষীর বাস, স্বাধীনতার অত্যন্ত আগে থেকে, হাওড়ার এই ব্রিজ তৈরির আগে থেকে, যাদের এখানের এই শহর তৈরিতে, কলকাতার শহর নির্মাণে যাদের একটা নির্দিষ্ট ভূমিকা ছিল, অত্যন্ত সমাজে পিছিয়ে পড়া মানুষ, দারিদ্র্যের মধ্যে থেকে যারা জীবন যুদ্ধের মধ্যে আজকে নিজেরা প্রতিষ্ঠিত হয়েছে, কষ্টের মধ্যে যারা বিহার থেকে একদিন এখানে চলে এসেছিলেন জীবিকার টানে, আজকে শুধুমাত্র হিন্দি ভাষায় কথা বলা কি পশ্চিমবঙ্গের বাঙালির কাছে, হাওড়া জেলার মানুষের কাছে অপরাধ হয়ে গেছে? এটা কোন রাজনীতি তৃণমূল কংগ্রেস করছে? আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ প্রতিরোধ করবো, আমাদের সমস্ত নেতৃবৃন্দ এখানে এসে মিছিল করবেন। কিন্তু দিনের পর দিন যদি প্রত্যেক ঘটনা এভাবে আক্রমণ শুরু হয়ে যায়, তাহলে স্বাভাবিকভাবে মানুষ সেটা প্রতিহত করবে। তখন আইন শৃঙ্খলার চূড়ান্ত অবনতি যদি হয়, এই একসঙ্গে দীর্ঘদিন স্বাস্থ্যভাবে বসবাস করা হিন্দু মুসলমানের মধ্যে যদি বিভেদ তৈরি হয়, তার জন্য শাসক দল দায়ী থাকে। হাওড়া জেলায় অতীতে আমরা এ ধরনের, আজ থেকে 10 বছর আগে, তৃণমূল আসার আগে, এ ধরনের হিন্দু মুসলমান সংঘর্ষ হাওড়া জেলায় দেখা যায়। বিচ্ছিন্ন হাওড়া গ্রামীণ দিকে 2-1টি ঘটনা ছাড়া, কিন্তু একদম হাওড়ার প্রাণ কেন্দ্রে, হাওড়া ময়দানের কাছে এই যে ঘটনা তারা ঘটাচ্ছে, এটা পরিকল্পিতভাবে করছে। সংখ্যালঘুদেরও সচেতন হতে হবে। এই ধরনের মৌলবাদী শক্তি যারা উস্কে দিয়ে এখানে একটা বিভাজনের রাজনীতি এবং ঘৃণার রাজনীতি আক্রমণ করতে চাইছে, এবং এখানকার পুলিশ প্রশাসন নীরবভাবে তাদেরই সমর্থন করছে। আমরা জানি কিছুক্ষণ পরে হয়তো আমাদের লোকেদের উপরই অ্যারেস্ট করা শুরু হয়ে যাবে। যারা আক্রান্ত হলো, এতগুলো ছেলে এখানে বসে আছে মাথা ফাটানি, কয়েকজন আসতে পারেনি, হসপিটালাইজে, পা ভেঙে গেছে। এই আক্রমণ
করা হলো এবং সেখানে পুলিশ তাদের কিছু করা ছাড়া শেষ মুহূর্তে যখন ঘটনা প্রায় শেষ তখন দু একটা টিয়ার গ্যাস সেলিং হলো, এছাড়া আর কোনো পুলিশের ভূমিকা নেই। এই ঘটনার জন্য সম্পূর্ণভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ প্রশাসন দায়ী। এই ঘটনার দায়িত্ব মন্ত্রী অরূপ রায় এড়াতে পারেন না, কারণ এটা তার নির্বাচনী কেন্দ্র। তিনি একজন দায়িত্বশীল মন্ত্রী, এখান থেকে হাওড়া জেলা থেকে প্রতিনিধিত্ব করছেন, আর তার নির্বাচনী কেন্দ্রের মধ্যে বারবার 19 তারিখের ঘটনা যদি তার একটা ভূমিকা থাকা প্রয়োজন ছিল, কিন্তু তিনি 19 তারিখের এই ঘটনায় কোনোভাবে কাউকে প্রভাবিত করার বা নিজের অবস্থান রাখার চেষ্টা করেননি এবং পুলিশকে দিয়েও করেনি। এবং গতকালকে কার্যত এই যারা রামভক্ত ছিলেন, যারা এই অনুষ্ঠানটি পালন করেছেন, তাদের উৎসাহ, তাদের উচ্ছ্বাসের উপরে আঘাত করবার জন্য পরিকল্পিতভাবে তৃণমূলের সহযোগিতায়, তৃণমূলের নেতৃত্বে আজকে এখানকার হিন্দি ভাষাভাষী মানুষের উপরে এই আক্রমণটা হবে। দাদা, এটা নিয়ে কি কোনো এনআইএ তদন্ত দাবি করছে? আগে তো যেরকম রামনবমীর ক্ষেত্রে এই ঘটনা কি ধরনের তদন্ত আপনারা? দেখুন, আমরা এখনো পর্যন্ত এটা আমরা ধৈর্যস্তর আলোচনা করিনি। আমরা পুলিশের পদক্ষেপ দেখছি, কারণ এই রাজ্যে শুধু তদন্ত করলেই হয় না। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্ত করে, কিন্তু তার সঙ্গে পুলিশের সহযোগিতার প্রয়োজন আছে। একটা ফেডারেল স্ট্রাকচারের মধ্যে যদি পুলিশ না সহযোগিতা করে, কিছু করার থাকে না। আপনারা শাহজাহানের ঘটনায় দেখছেন, ভোট পরবর্তী হিংসায় 2021 সালে যে তদন্ত হয়েছে, সেখানে সিপিআই এর চূড়ান্ত অসহযোগিতা, প্রমাণ লোভ, ইন্টিমিডেশন, সাক্ষীদের হস্টাইল বানানো, সমস্ত রকমের কাজ পুলিশ করছে। পুলিশের কাজ হচ্ছে তৃণমূলকে প্রোটেকশন দেওয়া, পুলিশের কাজ হচ্ছে ধর্মীয় মৌলবাদীদের প্রোটেকশন দেওয়া। তদন্ত চলছে। পশ্চিমবঙ্গের মানুষ, হাওড়াবাসীও দেখতে পাবেন কার কার সহযোগিতা। তৃণমূল শুধু মাওবাদীদের সহযোগিতা নিয়ে ক্ষমতা এসছে সেটা মনে করার কোনো কারণ নেই। তৃণমূল কোন কোন দেশ বিরোধী শক্তি শুধু সিমির সঙ্গে তারা সমর্থন নিয়েছে বা তাদেরকে নিয়ে কাজে লাগিয়েছে নির্বাচনে, সেটা নয়। আরো ক্রমশ প্রকাশিত যে এদের সঙ্গে এবং এদের সীমান্তবর্তী জেলায় এই জিহাদি কনসেপ্ট যারা আমদানি করছেন, তারা কাদের কাদের সঙ্গে যোগাযোগ করেছেন, ভোটে কাজে লাগাচ্ছেন, এটা জানতে পারবেন মানুষ। যে মিছিলটা করা হবে, আপনি বললেন কথা বলে তরফ থেকে এই এলাকায় আপনি মিছিল, সেদিন শান্তি মিছিল হবে, সেদিন শান্তি মিছিল করা বিজেপিতে শান্তির পক্ষে। যে এত বড় অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠা হয়ে গেল, কোথাও কোনো অশান্তি হয়েছে? কোথাও কোনো সংঘর্ষ হয়েছে? বিজেপির শাসিত রাজ্যে কোনো দাঙ্গা হয়েছে কোনোদিন? মানুষ আক্রমণ যদি করে, কতদিন মানুষ চুপ করে থাকে? আক্রমণ করলে প্রতিহত করতে হবে। আর বোমা আর পাথরের প্রতিহত করবার অস্ত্র লাঠি নয়। মানুষ সেটা ঠিক করে নেবে কিভাবে প্রতিরোধ করবে। আক্রান্ত কি আপনাদের দলীয় কর্মীরা হয়েছে? আক্রান্ত আপনাদের দলীয় কর্মীরা হয়েছে? হ্যাঁ, এলাকার সমস্ত সবাই দলীয় কর্মী নন, বিজেপি সমর্থক আছেন। তার তো সাধারণ মানুষ তো কাউকে রাস্তায়, কারাই আক্রমণ করেছে বলছেন আপনারা? কারাই আক্রমণ করেছে? কিছু ধর্মান্ধ মৌলবাদী এর নেতৃত্বে। রইস আলম, কাউন্সিলর, প্রাক্তন কাউন্সিলরের স্বামী রইস আলম, তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতা, যারা 19 তারিখ ওই আপনার জোলাপাড়া মসজিদের লেনে যারা আক্রমণ করেছিল, তারাই এই লোক। আপনারা কি পুলিশকে মানে কোনো অভিযোগ দলের তরফ থেকে লিখিতভাবে কিছু জানিয়েছেন? আমরা এফআইআর করছি। পুলিশ প্রথম দিনের ঘটনা থেকে দ্বিতীয় দিনের ঘটনা শেষ পর্যন্ত আমাদের কন্ট্যাক্টে ছিল। মন্ত্রী অরূপ রায় আজকে সকালে বিবৃতিতে বলেছেন যে এই ধরনের ঘটনা বাঞ্ছনীয় নয়। এর আগে হাওড়ায় শান্তিপূর্ণ অবস্থান রয়েছে এবং এখানে আগে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। এবং আজকে সকালের বিবৃতি, এবং এই ঘটনা ঘটা বাঞ্ছনীয় নয়। সকলকেই বলেছি শান্তিপূর্ণ অবস্থানের মধ্যে দিয়ে যাতে এলাকায় শান্তি বজায় থাকে। এলাকায় শান্তি রাখবার দায়িত্ব সাধারণ মানুষের থেকেও বেশি আছে শাসক দলের। বাঘ আর হরিণের মধ্যে শান্তি তো এটাও বলেছেন যে এই ঘটনার জন্য দুপক্ষই দায়ী বলেছে। এই ঘটনার জন্য দুপক্ষই এই ঘটনার জন্য দায়ী হচ্ছে তৃণমূল কংগ্রেস। কোনো পক্ষ নেই, কিছু ধর্মান্ধ মৌলবাদী যারা রামের প্ল্যাকার্ড ছেড়বে, মন্দিরে ঢুকে যারা ওই নাগ দেবতা মূর্তি ভাঙবে, মন্দিরে যারা পাথর ছুঁড়বে, বিরিয়ানির হাঁড়ি করে যারা পাথর নিয়ে আসছে, তাদের আবার পক্ষ বিপক্ষ কি? পক্ষ হচ্ছে তৃণমূল। তৃণমূল আর ধর্মান্ধ মৌলবাদী এক হয়ে সারা পশ্চিমবঙ্গে ভোটের আগে ব্লক ভোটের রাজনীতির জন্য, সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতির জন্য এ ধরনের আক্রমণ তৈরি করছে। আপনি বলছেন পুরো দেশে শান্তি আছে, অন্যদিকে রাহুল গান্ধী বলেছে দেশ জুড়ে বিজেপি ও আরএসএস অন্যায় করছে, তার জন্য এই জোট করা হয়েছে।
বিজেপি সরাতে আমি এই ন্যায় যাত্রা করছি। বলছে বিজেপিকে সরাতে আমি এই ন্যায় যাত্রা করছি। বিজেপি জোট তো মারা গেছে, জোট মারা গেছে, জোটের পোস্টমর্টম চলছে। কারণ প্রকৃত মৃত্যুর কারণটা কি সেটা জানতে একটু দেরি হচ্ছে। ডেথ সার্টিফিকেট ঠিক সময় পেয়ে যাবে। তাহলে কি ইন্ডিয়া জোট খতম? আরে ভাই বলছি তো পোস্টমর্টম চলছে, দেখতে পাচ্ছেন না পশ্চিমবঙ্গের জোটের চেহারা। দাদা, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলাতে 2 কাউন্সিলরকে সিবিআই আজকে তাদের নিজাম প্যালেসে ডেকেছিল, কি বলবেন? এই বিধাননগরের একজন কাউন্সিলর এবং কলকাতা পুরসভার একজন কাউন্সিলর, সবাই মিলেমিশে কাজ করেছে। 40,000 চাকরি বিক্রি হয়েছে, 2-4 জনের মধ্যে চুরি হয়। আমরা চাই যে মানুষ দেখুন দীর্ঘদিন ছোট মাছ খেয়েছে, কতদিন আর এভাবে চলবে? স্নেহ যেরকম নিম্নগামী হয়, তদন্তও নিম্নগামী হচ্ছে, কিন্তু মানুষ চাইছে তদন্তটা ঊর্ধ্বগামী হবে। এত বড় প্রাতিষ্ঠানিক দুর্নীতি তো শুধুমাত্র এই ছোট 2জন কাউন্সিলরের পক্ষে ঘটানো সম্ভব হয় না। যাদের অনুমোদনে হয়েছে, যাদের নির্দেশে হয়েছে, তাদের মানুষ করছে। সুমিত্রা, এবার সাধারণতন্ত্র দিবসে নারী শক্তির উপর জোর দেওয়া হচ্ছে, যেখানে কুচকাওয়াজের নেতৃত্ব দেবেন একজন মহিলা, আসছেন মহিলা রাষ্ট্রপতিও। নারী শক্তিকে ভারতে সাধারণতন্ত্র দিবস কি বলবেন এই বিষয়টা? ভারতবর্ষে নারী শক্তিকে নিয়ে আগানোর জন্য কেন্দ্র সরকার অনেক বেশি জোর দিচ্ছে। দেখুন, কেন্দ্র সরকার ভারতবর্ষের শুধু নারী পুরুষের মধ্যে নয়, কেন্দ্র সরকার সর্বস্পর্শী এবং সর্বত্রগামী। সমাজের সমস্ত বর্গ, সমস্ত স্তরের মানুষকে স্পর্শ করা এবং এই উন্নয়নের কর্মযোগে সার্বিক নতুন ভারতবর্ষ গড়ার লক্ষ্য 2047 সালে পৃথিবীর মধ্যে সর্বোচ্চ পর্যায়ে ভারতবর্ষকে নিয়ে যাওয়ার জন্য তারা চেষ্টা করা হচ্ছে। একজন প্রান্তিক আদিবাসী সম্প্রদায়ের মহিলা, তিনি আজকে ভারতের রাষ্ট্রপতি হয়েছেন এবং এই ধরনের সংঘবদ্ধতার দিকে এগিয়ে যাচ্ছে। তৃণমূল কংগ্রেস কদর্য ভাষায় তাকে আক্রমণ করেছে, বিভিন্ন কদর্য টিপ্পণী তাদের দলের পক্ষ থেকে উঠে এসেছে, কিন্তু সরকার বন্ধ করবে। দাদা, শ্যামবাজারে আজকে 11টার সময় প্রধানমন্ত্রী যে আজকে যুবকদের ভোটার, সে যুব মোর্চা থেকে জায়েন্ট স্ক্রিনের ব্যবস্থা করা ছিল। প্রধানমন্ত্রী যিনি বার্তা দেবেন সেটা শোনানো হয়েছিল। সেখানে পুলিশ গিয়ে জায়েন্ট স্ক্রিন খুলে দিয়েছে, বাধা দিয়েছে। শুধু ওইখানটা না, শ্যামবাজার, পোস্তাতে, চুজিরোতে, বাবুইয়াটি, বিভিন্ন জায়গাতে একই জিনিস। দেখুন, আজকে 463টি জায়গায় আমাদের এই নব মতদাতা সম্মেলন, যেখানে সরাসরি প্রধানমন্ত্রী দিয়ে অ্যাড্রেস করছে। 294টা বিধানসভা কেন্দ্রে বিধানসভা ভিত্তিক একটা সম্মেলন। কিন্তু পশ্চিমবঙ্গে এমন অনেক বিধানসভা আছে যেটা টোপোগ্রাফিক্যালি ডিসঅ্যাডভান্টেজিয়াস অবস্থায় আছে, এবং যেহেতু নবমতদাতা সবাই তো বিজেপির কর্মী নন, সমর্থক হতে পারে, তারা সবসময় এই ধরনের মিটিং আসতে অভ্যস্ত নয়। সেজন্য আমরা সংখ্যায় বাড়িয়ে 463 জায়গায় করছি। বহু জায়গায় এভাবে বাধা সৃষ্টি করা হচ্ছে, সম্পূর্ণ পুলিশের অসহযোগিতা। আমাদের কাছে বহু মানুষের ফোন এসছে, আমরা সহযোগিতা করার চেষ্টা করেছি। তাদের সঙ্গে আমাদের যোগাযোগ নেই। রাম মন্দিরের ঘটনাকে কেন্দ্র করে 22 তারিখেও আমাদের বহু মানুষ ফোন করে যে আমরা আমাদের অ্যাপার্টমেন্টে নিজেদের মধ্যে আলো টালো জ্বালিয়ে আরম্ভ করছি, বড় অ্যাপার্টমেন্ট, সেখানে পুলিশ এসে আমাদের বাধা দিচ্ছে, বলছে এটা করা যাবে। এটা পুলিশ সর্বোচ্চ চেষ্টা করছে। যেখানেই ভারতীয় সংস্কৃতির পক্ষে কিছু হবে, যেখানেই কেন্দ্রের প্রধানমন্ত্রী কোনো বক্তব্য রাখবেন, সেখানে এ রাজ্যে পুলিশ বাধা দেবে। এটাই হচ্ছে পদ্ধতি। তবে এটা বেশি দিন চলবে না, একটু অপেক্ষা করুন। এই সরকার 2026 পর্যন্ত থাকবে, রায়কে আর কষ্ট করতে হবে। সুমিত্রা, বোলপুরে আবার কেষ্টীয় কাজল গোষ্ঠী সংঘর্ষে আহত বেশ কয়েকজন। এটা গোষ্ঠী সংঘর্ষ না, অতীতে কংগ্রেসের গোষ্ঠী সংঘর্ষ আমরা হাওড়া জেলাতেও দেখেছি। একটা রাজনৈতিক দলের মতাদর্শগত অবস্থান নিয়ে তাদের কোনো কর্মসূচি নিয়ে দলের মধ্যে বিবাদ তৈরি হয়, এটা স্বাভাবিক, এটা গণতান্ত্রিক বা রাজনীতির একটা প্রক্রিয়া। তৃণমূল কংগ্রেস আদতে কোনো রাজনৈতিক দল নেই। কয়লা, পাথর, খাস জমি সরকারি জনহিতকর প্রকল্পের ওপরে গিয়ে দখলদারি নেমে কে কিভাবে দেবোত্তর সম্পত্তি দখল করবে, ওয়াকফ প্রপার্টি দখল করবে, তাই নিয়ে নিজেদের মধ্যে মারামারি শুরু হয়। सविता कल मुख्यमंत्री वापस दुर्घटना की शिकार हुई है और उन्होंने ये कहा कि ये षड्यंत्र है मुझे मारने का। ये हमारा जो मुख्यमंत्री है वो क्या कर सकती है, क्या नहीं कर सकती है, और कोई को ना जानती कूटो मनुष्य, वो तो हम लोगों का समझ का बाहर है। हम लोग चाहते हैं वो सुस्त रहे, जीवित रहे, खुशहाल रहे, और ऐसे ही तंदुरुस्ती उसका अंदर बना रहे, उसका
उसका एकदम सुस्त शरीर में उसका पार्टी का विसर्जन जो पहले ही बॉबी आदमी शुरू कर दिया गंगा की उस पार बाबू घाट में उसी जगह में देने वाले हैं वो देखने के लिए उत्सुक है। দাদা ডায়মন্ড হারবারে অমিত শাহ ডায়মন্ড হারবারে যেদিনকে সভা করলেন সেদিনকেই অভিষেক বন্দ্যোপাধ্যায় বিষ্ণুপুর অডিটোরিয়ামে প্রশাসনিক সভা ডেকেছে, কি বলবেন? দেখুন এখনো পর্যন্ত আমরা দলীয় স্তর থেকে অমিত শাহের প্রভাব কাউকে জানাইনি। আমি বলবো সৌমিদা, আপনি কি ঘটনাস্থলে যাবেন? আপনি ধর্মের পাশাপাশি অন্য সংস্থানের মডেল করতে চলেছে অযোধ্যা। রাম মন্দিরে যে দান আসছে তা দিয়ে সাধারণ অভুক্ত মানুষকে খাওয়ানো বা একখানা বড় প্রক্রিয়া শুরু করতে চলেছে, কি বলবেন সেই সব? এটাই তো ভারতবর্ষ। সারা ভারতবর্ষে বিভিন্ন জায়গায় হরিদ্বারে চলে যান, আপনি এলাহাবাদে চলে যান, সমস্ত জায়গায় যারা ধর্মীয় ট্রাস্ট থাকে তারা সাধু সন্তদের ভোজনের ব্যবস্থা, যারা অভুক্ত থাকেন কিছু ব্যাগামেন্ট থাকেন খাবারের ব্যবস্থা প্রত্যেকেই করেন। সে পাঞ্জাব আমাদের অমৃতসরের লঙ্গরখানা থেকে শুরু করে সর্বত্রই এটা চলে। স্বাভাবিকভাবে অযোধ্যায় সেটা হবে, এটাই দেশের বিষয়। রাম মন্দির উদ্বোধনেরটাকে কেন্দ্র করে বা তারপরেও বিভিন্ন মাধ্যম থেকে আমরা যা দেখতে পাচ্ছি, বুঝতে পারছি, শুনতে পাচ্ছি যে একটা সম-অবস্থা, এক দেশ এক ভোট এবং ডেভেলপমেন্টের প্রশ্ন কিন্তু আসছে, ডেভেলপমেন্টকে নিয়ে কিন্তু চর্চা হচ্ছে। সেখানে কমিউনাল যে ডিভিশন, এই জায়গাটা অনেকের মধ্যে থেকেই দেখলাম সরে যাচ্ছে। ভিন্ন সম্প্রদায়ের মানুষও তারা কিন্তু অ্যাকসেপ্ট করছে। বিশেষ করে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই ধরনের একটা ব্যতিক্রমী ঘটনা আমরা পরিলক্ষিত হচ্ছে। এই ধরনের বিবৃত আমরা সেইভাবে দেখতে পাচ্ছি। রাজনীতি অ্যাঙ্গেল থেকে আমি কীভাবে দেখি? দেখুন রাজনীতি এর প্রশ্ন আমাকে প্রশ্নটা না করে আপনি মন্ত্রী অরূপ রায়কে প্রশ্ন করুন। এটা তার নির্বাচনী কেন্দ্র এবং তিনি একজন প্রবীণ রাজনৈতিক কর্মী। হঠাৎ দল বদল করে তো তৃণমূলে আসেননি, দীর্ঘদিন রাজনীতি করেছেন। সুতরাং তার এই কেন্দ্রে এই ঝামেলা হচ্ছে এবং পরিকল্পিতভাবে হিন্দি ভাষাভাষীর উপর আক্রমণ হচ্ছে, মন্দিরের ওপরে আক্রমণ হচ্ছে, ভাঙচুর হচ্ছে। আমাদের এই হাওড়া জেলায় জিটি রোডের ওপরে একদম অনতি দূরে আজকে রামনবমীর দিনে একই ঘটনা ঘটেছিল। গতকালকে পুলিশের অনুমোদনে, পুলিশের অনুপ্রেরণায় বা সহযোগিতায় বা পদান্নতায় যে ঘটনা ঘটলো, এটার উত্তর প্রশাসন দিতে হবে। আমাদের কাছে বিভাজনের কোনো রাজনীতি নেই। আমাদের প্রধানমন্ত্রীর অবস্থান অত্যন্ত স্পষ্ট যে টুডেজ রিলিজিয়ন ইজ ডেমোক্রেসি অ্যান্ড টুডেজ পলিটিক্স ইজ ডেভেলপমেন্ট। আজকের গণতন্ত্র হচ্ছে, ধর্ম হচ্ছে গণতন্ত্র এবং আজকের রাজনীতি হচ্ছে উন্নয়ন। তবে সার্বিকভাবে দেশের উন্নয়নের স্বার্থে আমরা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর মধ্যে থেকে যে কোঅপারেটিভ ফেডারেলিজমের কথা আমরা বারবার বলছি এখান থেকে, যেটা অস্বীকার করা হচ্ছে, সেটা চলবে। 20 দিন পার হয়ে গেছে, শেখ শাহজাহানকে এখনো গ্রেফতার করা সম্ভব হয়? আবার এই প্রশ্ন আমাকে করছেন কেন? অরূপ রায়কে করুন, সরকারকে করুন। অরূপ রায় আপনাদের বাড়ির কাছে থাকে, একদম এখান থেকে চলে যাবে, বলেন কোথায় শাহজাহান, ও সব জানে, ওরাই রেখে দিয়েছে কাছে, হতে পারে না। আজকে গোটা পুলিশ ফোর্স আর যার এখানে রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে বলেন আমি গুন্ডা কন্ট্রোল করি, আবার ওখানে রাজীব কুমারের মতো একজন প্রতিভাবান অফিসার আছেন আমাদের এখন এজি হয়েছে, তারা শাহজাহানকে খুঁজে পাচ্ছে না। তৃণমূল যখন মনে করবে তখন শাহজাহানকে বার করে আনবে। 29 জানুয়ারি তাকে সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার নোটিশ দিয়ে এসছে ইতিমধ্যেই। কি মনে হয় শাহজাহান আসবে? আবার বলছে সেটা অরূপ রায় করতে পারে, এটা ওদের দলের সিদ্ধান্ত। আর একজন প্রবীণ নেতা হিসেবে উনি একমাত্র বলতে পারেন যে উনি আসবেন। আপনারা ভুল জায়গা, আপনি বারবার অরূপ রায়ের নাম বলছেন, হ্যাঁ। কালকে যে ঘটনা ঘটেছে বা 21 অরূপ রায়ের কি ভূমিকা আছে? অরূপ রায়ের ভূমিকা কি? এইখানে অরূপ রায়ের ভূমিকা নয়, অরূপ রায়কে আমরা কৈফিয়ত চাইছি অরূপ রায়ের কাছে। অরূপ রায়ের ভূমিকা থাকলে অরূপ রায় তৃণমূল কংগ্রেসের নেতা, তার দলের একজন বিশিষ্ট মানুষ, ওই যে শেখ আলম সানি, সে এসে আক্রমণ করলো, এতগুলো সাধারণ মানুষের মাথা ফাটলো। আবার হিন্দি ভাষাভাষী, ওরা তো বলেন বহিরাগত, বা ইউপি বিহারের খৈনি থুতুতে কলকাতার লোহায় জং ধরতে দেবো না, এগুলো তো তৃণমূলের ভাষা, তারাই এগুলো বলেন। শিক্ষামন্ত্রী প্রতিদিন বহিরাগত বলছেন। এই যে বহিরাগতদের উপরে আক্রমণ, মানে অন্য ভাষায় কথা বলাটা অপরাধ যেখানে আক্রমণ, তার উত্তর তিনি দিতে পারেন। এর জন্য দায়ী সরকার, এর জন্য দায়ী তৃণমূল কংগ্রেস। আর এখানে পুলিশ আলাদা তো কিছু নেই। পুলিশ দল, নেতা, নেত্রী, মন্ত্রী, শান্ত্রী যারা আছে সব মিলেমিশে একাকার, একটা গোল ফুটবল।
যেটা নিয়ে ওরা খেলা হবে বলছে। তা খেলেছেন যখন উত্তর দিতে হবে না। রাজ্য জুড়ে আগামী সেই প্রচার রিপাবলিক বাংলার করাতে মুখ্যমন্ত্রী গতকালও নাম না করে আক্রমণ করেছে, কি বলবেন? দেখুন, গণতন্ত্রের প্রাথমিক শর্ত বিরোধিতার অধিকার, রাইট টু ডিসাইড। এর উপরে তৃণমূল কংগ্রেসের কোনো আস্থা নেই। তৃণমূল কংগ্রেস সাংবাদিকদের আক্রমণ করে। একজন হাউস এখানে আছে বলতে পারেন যাদের সাংবাদিক গত 7 বছরের মধ্যে আক্রান্ত হন। একজন ক্যামেরা পার্সন বলতে পারেন যে তার হাউসের কোনো ক্যামেরা ভাঙা হয়নি। সফট টার্গেট। তারা বিচার ব্যবস্থাকে আক্রমণ করছে, বিচারপতিদের বাড়ি গিয়ে পোস্টার লাগাচ্ছে, বিচার কক্ষের মধ্যে ম্যানহ্যান্ডেল করছে, রাজ্যপালের বিরুদ্ধে এফআইআর করবার জন্য আহ্বান জানাচ্ছে, মহিলা বিধায়কদের দিয়ে রাজ্যপালকে বিধানসভার মধ্যে আক্রমণ করছে। বর্তমান রাজ্যপাল মানে আচার্য বিশ্ববিদ্যালয়ে গেলে সেখানে তারা ব্ল্যাক ফ্ল্যাগ দেখাচ্ছে। তাহলে স্বাভাবিকভাবেই সাংবাদিকদের একটু আদর করবেই, অনুরাগের ছোঁয়া দেবেই, কিছু করার নেই। ধন্যবাদ।